এই সরকারকে যদি অপশন দেয়া হয় যে তোমাদেরকে নিরাপদ সময় দেওয়া হলো, পিছনের দিকে তাকাবা না, সোজা দৌড়ে আমেরিকা তোমরা যেতে পারবা, কেউ তোমাদেরকে কিছু বলবে না। বিশ্বাস করেন তারা নিউ ইয়র্ক সিটিতে গিয়ে তারপর পিছনের দিকে তাকাবে যে আমরা দৌড়ে আসলাম কেন, কোথায় আসলাম। আমাদের যেমন দেখুন এই মুহূর্তে রিজার্ভ বেড়ে প্রায় $31 বিলিয়ন হয়েছে, যেটা $20 বিলিয়নের নিচে চলে গিয়েছিল। এখন আপনি চিন্তা করুন আমাদের যে এই মুহূর্তে যে এক্সপোর্টগুলো আছে এবং যে রেমিটেন্স আসছে গড়ে $2.5 বিলিয়ন করে পার মান্থ। আচ্ছা, তো এটা যেভাবে অন্য সময়টাতে খরচ হয় সেভাবে খরচ আমরা করতে পারছি না, আমদানিতেও খরচ করতে পারছি না, বিনিয়োগও আমরা খরচ করতে পারছি না। অধিকাংশ আমরা এই যে যত ফরেন রিজার্ভ আসছে এটার এগেনস্টে টাকা ছাপিয়ে লোকাল কারেন্সি আমাদের দিতে হচ্ছে। কারণ লোকাল কারেন্সিটা যদি ট্রানজ্যাকশন 7 টাইম 8 টাইমস না হয় তাহলে সরকার তো বিদেশ থেকে যারা উনি ডলার পাঠালো তো ওনার এগেনস্টে তো বাংলা টাকা দিতে হবে। এখন বাংলা টাকা তো সরকারের যে কোনো একটা সেক্টর থেকে আর্ন করতে হবে, রেভিনিউ থেকে বিভিন্ন জায়গা থেকে। এখন পোর্ট বলেন, কাস্টমস বলেন, সব জায়গাতে বলেন এই রেভিনিউটার কোনো সার্কুলেশন নেই। ফলে এখানে একদিকে অর্থাৎ শরীরের আপনার সারা শরীর দুর্বল, কিন্তু শরীরের একটা নির্দিষ্ট মাসেল খুব শক্তিশালী হয়ে পড়েছে। সমস্যাটা কোথায় আপনি বুঝলে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন এই যে এসআলএমের 5টি ব্যাংক, এখন এই 5টি ব্যাংকের এই 1 বছর চালানোর জন্য 30,000 কোটি টাকা ছাপিয়ে তাদেরকে দিতে হয়েছে। অর্থাৎ 30,000 কোটি টাকা নতুন ছাপানোর ফলে কী হলো, মুদ্রাস্ফীতি হয়েছে, মূল্যস্ফীতি হয়েছে, কিন্তু এই ব্যাংকগুলোর কোনো উন্নতি হয়নি। এখন তারা একীভূত হবে। তো একীভূত হওয়ার জন্য তারা প্রিলিমিনারি যে হিসাব করেছে সেখানে দেখা গেল 2 লক্ষ কোটি টাকা তাদের ব্যাড লোন, মানে যেটা কখনো আদায় হবে না। এবং তাদের 2 লক্ষ কোটি টাকা লোন আর সব মিলিয়ে 1,10,000 কোটি টাকা হলো তাদের মূলধন। এবং এই 5টা ব্যাংকে একত্রিত করে যদি কোনো মতে চালাতে হয় আরও 20,000 কোটি টাকা তাদেরকে নতুন করে ছাপিয়ে না দিলে তারা চালাতে পারবে না। এবং এই মুহূর্তে তাদের যে শেয়ার ভ্যালু রয়েছে অর্থাৎ 100 টাকা শেয়ার ভ্যালুর মূলত 30 টাকার অ্যাসেট তাদের আছে, বাকি 70 টাকা কখনো আগে আসবে না। ফলে এই 70 টাকার যে লো ফল এটা সরকার কিভাবে আগামীতে সমাধান করবে এটা আমার মাথায় আসছে না। তো এরকম অনেকগুলো সমস্যা, যে সমস্যাগুলো খুব সহজভাবে সরকার নিতে পারতো। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আমি অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চনের একটা ডায়ালগ শুনছিলাম, দুজনের বাপ বেটার একটা ডায়ালগ, অসাধারণ একটা ডায়ালগ। তো সেটা হলো অমিতাভ বচ্চন যখন সংসদ সদস্য হলেন তখন তিনি দেউলিয়া হয়ে গেলেন, এবিসি কর্পোরেশন করলেন, দেউলিয়া হয়ে গেলেন এবং তার কোথাও যেখানে যাচ্ছে তার কোনো বরকত আসছে না। তো রোজ রাতে তিনি ছেলের সাথে কথা বলেন, ছেলে আমেরিকাতে পড়ে। তো ছেলে চিন্তা করলো যে আমার বাবার এই কষ্ট, লেখাপড়া করে কি হবে, আমি বরং এই সময়টিতে বাপেরকে সঙ্গ দিই, বাবাকে সঙ্গ দিই। তো ছেলে চলে এলো। তো এই রুমে থাকে ছেলে, ওই রুমে বাপ থাকে, সারা রাত দুজনে জেগে থাকে। ছেলে জেগে থাকে যে বাবা তাকে কখন ডাকবে। তো একদিন তার বাবা তাকে রাত 3টার সময় ডাকলেন, অমিতাভ বচ্চন ডাকলেন, বললেন যে অভিষেক দেখো আমি তো এই মানে সারা দিন রাত চিন্তা করি যে এই বিপদ থেকে কীভাবে উদ্ধার পাওয়া যায়, তো আমি কিছুই পাই না। তো হঠাৎ করে আমার মনে হলো আমাকে একজন মহাজ্ঞানী বলেছিলেন যে যখন সব কুল হারায় মানুষের তখন তার যে বেসিক যে জিনিসটি থাকে সেই বেসিক জায়গাতে যদি সে শুরু করে বা সেখানে ফিরে যায় তাহলেই তার মাত্র বাঁচা সম্ভব। তা আমার তো বেসিক অভিনয়, তাহলে এখন আমি তো অনেক দিন যাবত অভিনয় করি না, আমাকে এই অভিনয়ে ফিরে যেতে হবে। তো এই 2 বাপ বেটা তার পরের দিন তাদের যে বন্ধু ইয়াশ চোপড়ার কাছে গেল, ওই যে মহব্বতেন ছবিটা প্রথম করলো এবং ইতিহাস সৃষ্টি হয়ে গেল। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে সত্যিকার অর্থে আমাদের একেবারে আমরা দেউলিয়া হয়ে গেছি। শাসনতন্ত্রে দেউলিয়া, শাসন প্রণালীতে দেউলিয়া, মানে সাংবিধানিক সংকট। মানে উনি যেভাবে সংবিধানটা করেছেন ইটসেলফ ইজ এ ডেঞ্জারাস এলিমেন্ট। যারা আন্দোলন করেছেন সবার জন্য তো একটা মৃত্যুকূপ। তাহলে শাসনতান্ত্রিক দেউলিয়া, শাসন প্রণালীতে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে দেউলিয়া, অর্থনীতিতে দেউলিয়া, মানুষের মন মানসিকতায় দেউলিয়া, এবং টোটাল রাজনীতির যেটা ভাইব রয়েছে, একটা রাজনীতিতে অলমোস্ট তাদের নিজের যদি 35% সাপোর্টার থাকে, অন্যান্য দল মিলিয়ে ধরেন অলমোস্ট 50% লোক যারা দৌড়ের উপর পালিয়ে গেছে, তাহলে একটি শূন্য জায়গার মধ্যে যে দেউলিয়া, সেই দেউলিয়াতের মধ্যে সরকারের প্রথম যে কাজটি করা উচিত ছিল যে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের ফান্ডামেন্টাল এবং বেসিক জিনিসগুলো কী, এবং সেই বেসিক জিনিসগুলো যদি তারা বলতো যে আমরা আইনশৃঙ্খলা, সুন্দর একটা গতানুগতিক নির্বাচন এবং আমাদের যে ট্যাক্সেশন ব্যবস্থা, একেবারে গতানুগতিক যে ট্যাক্সেশন ব্যবস্থা, 3 থেকে 4টি বেসিক জিনিসগুলো নিয়ে যদি রাষ্ট্র আগাতো আমার কাছে মনে হয় এই সমস্যা হতো না। ধরুন এইবার একটা ছোট্ট উদাহরণ বলি, গত 1 বছর যাবত আমাদের কাস্টমস, আয়কর কোথাও কিন্তু ভালো ট্যাক্স আদায় হচ্ছে না এবং এর একটার পর একটা বিপ্লব করে যাচ্ছে। এবং আমি যতটুকু জানি অলমোস্ট 60,000 কোটি টাকা মানে ভ্যাট, ট্যাক্স এবং 3টা জায়গাতে এখন পর্যন্ত ডেপ্রিসিয়েশন আছে। এর মধ্যে এবার নতুন আইন করছে যে এবার অনলাইনে
এটা সাবমিট করতে হবে। এখন এটা একেবারে নতুন একটা জিনিস, তো যেখানে বেসিক জায়গার মধ্যে থেকে আমরা আদায় করতে পারছি না, সেখানে এই অনলাইন নিয়ে যা হচ্ছে এভরিডে, আপনি দেখবেন আয়কর সেক্টরে অ্যাটলিস্ট আরও 20 থেকে 30 হাজার কোটি টাকা কম আদায় হবে এইবার। এরকম আবার এই সময়টাতে আমাদের কাস্টমসে যাকে বলা হয় তারা করলো, মানে যাকে বলে দুইটা ভাগ করে ফেললো, অ্যামেন্ডমেন্ট করলো, এই সময়টাতে সংস্কার করতে হবে, এই সময়টাতে বিচার করতে হবে। মানে সরকার যেখানে বেসিক কাজ করার মতো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই, তাদের হ্যান্ডস নেই, কিন্তু তার বাইরে তার অতিরিক্ত অন্তত পক্ষে 10 থেকে 15টি আইটেম, সেটা সংস্কার বলে কৌশল, অবশ্যই এই কাজগুলো করার ফলে কি হলো, সরকার মানে এখন আসলে মানে এই সরকারকে যদি অপশন দেয়া হয় যে তোমাদেরকে নিরাপদ সময় দেওয়া হলো, পিছনের দিকে তাকাবা না, সোজা দৌড়ে আমেরিকা তোমরা যেতে পারবা, কেউ তোমাদেরকে কিছু বলবে না, বিশ্বাস করেন তারা নিউ ইয়র্ক সিটিতে গিয়ে তারপর পিছনের দিকে তাকাবে যে আমরা দৌড়ে আসলাম কেন, কোথায় আসলাম, এই অবস্থায়। যাই হোক, অনেক ধন্যবাদ।